প্রিয় দর্শক, আমন্ত্রণ আজ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী আল আখি সরকারের দ্বিতীয় একক চিত্রকলা প্রদর্শনী শতবর্ষের ঢাকা। প্রদর্শনী চলবে 31 জানুয়ারি পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে লিটন সরকারের একক চিত্রকলা প্রদর্শনী পৌরাণিক মন কাগজে মিশ্র মাধ্যম। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে বিশেষ টকশো সংলাপ প্রতিদিন। রাত 8টা 20 মিনিটে থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9টা 30 মিনিটে থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। তুমি কি জানো বিটুল টুলু ওদের নিখোঁজ? কি? ওরাও নিখোঁজ? শুধু ওরা না, নেতাও নিখোঁজ, কোথাও পাওয়া যাইতেছে না। কি বলো এইসব? এই যে মুগ্ধর বাবা মার সামান্য মনোমালিন্যের কারণে মুগ্ধর উপর ইম্প্যাক্ট পড়বে, এটার সাথে একমত। আচ্ছা, এই যে শাকিলের বাবা মা চোরের অপবাদ নিয়ে একজনের অচেনা বাসায় গিয়ে থাকছে, তাহলে তার সন্তানের উপর কতটা ইম্প্যাক্ট পড়ছে? রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টকশো এই সময়। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন। শুভ দুপুর আপা। শুভ দুপুর। কেমন আছে আমাদের চাঁদের আলো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এবার তো আমি 2 মাস আগে এসেছি, নভেম্বরে এসেছি বাইরে থেকে। দেশে সত্যি খুব ভালো লাগছে। আসলে দেশে আসলে তো আপনার যেমন মন ভালো হয়, আপনারা যখন দেশে আসেন আমাদেরও মন ভালো হয়ে যায়। দেশের বাইরে নিশ্চয়ই এবার অনেকগুলো শো করা হয়েছে, কেমন ছিল সবকিছু মিলিয়ে? ভালো ছিল শো। দেশে এসেও মানে 15-20 দিনের মধ্যে 5-6টা শো করে ফেলেছি। সবগুলোই খুব ভালো ছিল। আর তার মধ্যে একটা শো করেছি রুনা আপা, আমি, হাবিব। হ্যাঁ, খুব ভালো ছিল সেগুলি। আচ্ছা, দেশের বাহিরে আপনার স্টেজ পারফর্ম করার এক্সপিরিয়েন্সটা একরকম থাকে, আর দেশে যখন আপনি স্টেজে পারফর্ম করেন তখন ভালো লাগার মাত্রাটা আর এক রকম থাকে। সব থেকে বেশি এনজয় করেন কোনটা? এটা বলাটা মনে হয় খুব কঠিন প্রশ্ন, বাট আমি সবটাই এনজয় করি। বাট দেশের বাইরে যখন আমরা শো করি, ওনারা দেশের গান, মাটির গান, হ্যাঁ, তারপরে বাংলা গান, ছায়াছবির গান, এগুলি শুনতে চায়। একটু ফাস্ট গান বেশি শুনতে চায়। আর দেশে যখন শো করি, বিশেষ করে আমরা যখন ক্লাবগুলিতে গান গাই, মানে নিজের ভালো লাগা গান গাইতে পারি আর কি। হারানো দিনের গান, পুরনো দিনের গান, সফট গান, ঠান্ডা গান, এগুলি গাইতে পারি, ভালো লাগে। আচ্ছা, একে তো দুই রকম ভালো লাগা। একে তো নিজের আপনার এই পেশাগত জায়গা থেকে যখন আপনি গানটা করছেন তখন সেখানে অনেক ব্যস্ততা থাকা আছে, আবার ব্যক্তিগত জীবনে ব্যস্ততা আছে। আমরা জানি আপনার একটি নাতি এবং নাতনি আছে, সেখানে অনেক সময় দিতে হয়। গানের চর্চা করার সময়টা কি পান এখন? গান যেহেতু গাই, তো চর্চা তো করতেই হবে। চর্চা, হ্যাঁ অবশ্যই, কেন পাবো না, সময় বের করে নিতে হবে আমাকে। আচ্ছা, আমি একটু জানতে চাইবো আপনার নাতি এবং নাতনির মধ্যে ওই যে গানের প্রতি আগ্রহ, বা তার যে দাদি সে যে গান করে এবং সে যে একটা সেলিব্রিটি, এই ব্যাপারটা কি কাজ করে তাদের মধ্যে? ওরা তো এখনো বুঝে উঠতে পারে না, ওরা তো অনেক ছোট না। একজনের বয়স হবে এই মার্চে 3 বছর, আরেকজন 1.5 বছর। তো যখন আমি হারমোনিয়াম নিয়ে বসি, গান গাইতে বসি বা রেয়াজ করবো ভাবছি এরকম, তো ও যখন বাসায় থাকে তখন ও হারমোনিয়াম টিপাটিপি করে, ডিস্টার্ব করে, হ্যাঁ, নিজে করে মাইক্রোফোনটা নিয়ে। এখনো ঠিক মতো কথা বলতে পারে না। ওই দাদি এগুলি বলে আর কি। আপনার নিশ্চয় নিজের ছোটবেলার সময়টা খুব মনে পড়ে যায় না? বাবা আপনাকে যেভাবে বিভিন্ন জায়গাতে নিয়ে যেতেন, বাবা যতখানি ডেডিকেশন দিয়েছেন। আমি অনেক অনেক বেশি মিস করি আমার বাবাকে।
আমার বাবা আমার কিছুই দেখে যেতে পারেনি, অথচ গান শেখার ব্যাপারে বাবা এতটুকু মানে ত্রুটি রাখে নাই। কোনো মেয়ের কোনো গানের টিচার 5 জন থাকতে পারে আমি কখনো শুনি নাই, দেখিও নাই। সেটাই, মানে আপনার যখন এই যে 5 জন গুরুজির কাছ থেকে আপনি তালিম নিতেন এবং তবলার জন্য আলাদা গুরুজি আলাদা। থাকতো, তুমি এত কি তালটা করে যেন জানো? কে না জানে আপা আপনার সম্পর্কে। আচ্ছা। তো এই তখন ওই সময় লেখাপড়ার পাশাপাশি তাল মিলানোটা কি আপনার জন্য একটু কঠিন ছিল? মানে অনেক বেশি কঠিন ছিল, কারণ পড়াশোনার টিচার ছিলেন একজন আর গান বাজনার টিচার ছিলেন 5 জন। হ্যাঁ, তো আমি খেলাধুলা করার সময় পেতাম না একদমই। আর ছোটবেলায় মানুষ তো একটু খেলার প্রতি মানে সবারই আগ্রহ খুব বেশি ছিল না, আর সবাই মানে পাড়ার ছেলে মেয়েরা বন্ধু বান্ধবরা সবাই খেলছে, আমার কোনো খেলার সময় নেই। হয় গানের স্কুল, নাহলে এই ওস্তাদজি বাসায়, সন্ধ্যাবেলায় পড়ার টিচার, সকালবেলায় স্কুল, স্কুল থেকে এসে আরেকজন গানের টিচার, এর মধ্যেই ছিলাম আর কি। আচ্ছা। এখন ফিল করি যে বাবা আমার জন্য মানে তখন হয়তো খুব মন খারাপ হতো, কান্না করতাম। এমনও সময় গেছে যে যেমন ধরো যে আমি ঘুমিয়ে পড়েছি, কোনো বাসায় কোনো বাবার বন্ধু বান্ধব কোনো গেস্ট আসলো, আমাকে ঘুম থেকে তুলে গান শোনাতে হতো। এই যে জিনিসগুলো, তখন কান্না করতাম, খুব তখন টর্চার বলে মনে হতো। টর্চার মানে কি সেই রকম টর্চার। আর এখন মনে হয় যে না, এখন এটা আশীর্বাদ। হ্যাঁ হ্যাঁ, আসলে বাবা এত এইভাবেই আমার পিছনে লেগেছিল বিধায় আমি আজকে তোমাদের কাছে রিজা পারভিন বা যতটুকুই গাইছি, সেই জায়গাটা তৈরি করতে পেরেছেন। সেই জায়গাটা বাবার জন্যই। একজন শিল্পীর সব থেকে বড় স্বপ্নের জায়গা থেকে চলচ্চিত্র, যেটা সব থেকে বড় মাধ্যম বলা হয়, এবং অনেক ছোটবেলায় আপনি চলচ্চিত্র মাধ্যমে চলে এসেছিলেন প্লেব্যাকের মাধ্যমে, ক্লাস 6 বা 7 এরকম একটা সময়, তাও সেটা একজন গুণী মানুষের হাত ধরে, নায়ক রাজ্জাকের হাতে। সেই সময়টা আসলে কি আপনি বুঝতে পেরেছিলেন যে এত বড় একটি মাধ্যমে কাজ করছেন, এত বড় একটি প্ল্যাটফর্ম? যে কোনো সিঙ্গারের একটা শেষ অধ্যায়ই হয় প্লেব্যাক না, চারদিকে গান, এটা এদিকে গাইতে 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 একটা সময় ছায়াছবিতে গান গাওয়া হয়, বা মিউজিক ডিরেক্টর হয়তো গান শুনে পছন্দ করে গান গাওয়ালো এরকম। বাট আমার ঢাকায় ইনটাই ছিল তোমার প্লেব্যাক দিয়ে। হ্যাঁ, যেমন রাজ্জাক ভাই, শ্রদ্ধেয় রাজ্জাক ভাই আমার গান শুনে উনি আমাকে যেদিন বললেন যে আমি তোমাকে সিনেমায় গান গাওয়াবো, তা আমার খুশিও লেগেছে, আবার মানে বড় মানুষরা তো কত কথাই বলে, হ্যাঁ, কিন্তু তা করার নেই। উনি 3 মাস পরে আমাকে ডেকেছেন, ডেকে তালাক ছবিতে গান গিয়েছিলেন। তখন আমি 6-7 পড়ি, মনে হয় 7 পড়ি, হ্যাঁ, 80 সালে। একটু নার্ভাসনেস কাজ করেনি প্রথম? নার্ভাসনেস কাজ করে নাই, গানের ব্যাপারে আমার কখনো এই জিনিসটা কাজ করতো না। আমি সবসময় সামনে যেই থাক না কেন, মানে আমি ধরো একটা জিনিস ভুল গাচ্ছি কিন্তু ওটাও আমি কনফিডেন্স গেয়ে চলে আসছি, এরকম আর কি। আচ্ছা, তারপরে তো নিয়মিত ভাবেই আপনি চলচ্চিত্রের গান না, এরপরে তো মনে করো রাজশাহী থেকে ডেকে ডেকে আমাকে গান গাওয়াবে, এটা তো হয় না। তারপর একদিন রাজা ভাই বাবাকে বললেন যে চাচা, রিজিয়ার ভালো গলা, ও ভালো গায়, ওকে কিন্তু রাজশাহী থেকে ডেকে ডেকে তো গান করানো সম্ভব না, ওকে নিয়ে ঢাকায় আসতে হবে। এখন বাবা তো এখন বিয়ে শাদী না দিয়ে মেয়েকে ঢাকায় পাঠাবে না, ছাড়বে না, এটা নিরাপত্তার ব্যাপার থাকে। হ্যাঁ, সেটাই। আর আত্মীয় স্বজনের বাসায়ও রাখবে না। তারপরে ইন্টারমিডিয়েট করার পর আমার স্কলারশিপ হয়েছিল ইন্ডিয়াতে, সেখানেও যেতে দেয় নাই। যাই হোক, তারপরে মানে বিয়ে করেই ঢাকায় এসেছি আর কি। 86-87 এর দিকে, 87 এর দিকে আসছি, তখন স্ট্রাগল শুরু হয়েছিল আর কি। আচ্ছা, স্ট্রাগল বলতে মানে কি ধরনের স্ট্রাগল? মানে আপনার যে গানের যে যাত্রাটা সেটা তো অনেক স্মুথ ছিল। না, স্মুথ ছিল, একটা দুটো সিনেমার গান গাওয়া তো মানে এটা তো খালি মানে স্মুথ বলা যাবে না। এখানে এসে আমাকে, যেমন রাজশাহীতে একটা সময় ছিল মানে যেখানে শো হতো সেখানে রিজা পারভিন, যেখানে প্রোগ্রাম ওখানে আমাকে মতো আমি কুইন। আচ্ছা, আর এখানে এসে আমার কেউ চেনে, কম্পিটিশনটা বেড়ে গেছে। হ্যাঁ, কেউ চেনে না আমাকে, না কেউ ডাকে না, কেউ চেনে না। এখন রাজ্জাক ভাই তো ডেলি সিনেমার গান মানে করাবে না কাউকে দিয়ে, বা গান হচ্ছেও না, না এরকম। তো এই জিনিসটা আমার ভিতরে খুব কাজ করছিল যে না, আমি চলে যাব, আমি ব্যাক করবো, আমি রাজশাহীতেই ভালো ছিলাম, এরকম আর কি। এটা কাজ করেছিল। তারপরে আস্তে আস্তে মানে স্টেজ শো বলো, চারিদিকে রেডিওতে গান গাওয়া, তখন তো রেডিও তো অনেক ভালো ভালো গান হতো,
এই টুকটাক টুকটাক করে সবার সাথে পরিচয় হওয়া একটু সময় লেগেছে আর কি। মানে নিজের অবস্থান তৈরি করতে যে হ্যাঁ। স্বাভাবিক নিয়মে যে সময়টা লাগে তখন সেই তো সময় তোমার এগুলি ছিল না। এখন যেমন অনলাইন একটা প্ল্যাটফর্মগুলো অনলাইন, তারপরে রিয়েলিটি শো গুলো, এগুলি তো ছিল না তখন। এখন যেমন ধরো একটা মানে শিল্পী বা যারা গান করে যে রিয়েলিটি শো থেকে 6 মাসের মধ্যে তাদের এত মানে বাঙালি যেখানে সারা ওয়ার্ল্ড ওয়াইড পরিচিতি পেয়ে যাচ্ছে, তাই না? আমাদের সময় তো এটা ছিল না। না, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তারপরও আমাদের সময় এই জায়গায় আসতে আমাদেরকে অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে। এবং সেই জন্য কিন্তু জায়গাটা এখনো পর্যন্ত অক্ষত আছে, মানে প্রত্যেকটা নামের সাথে সেই আপনাদের যে ব্র্যান্ডিংটা বলা যেতে পারে বা তারকা খ্যাতি, সেইটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পেরেছেন, কারণ সেখানে সময় দিতে হয়েছে, পরিশ্রম দিতে হয়েছে, ডেডিকেশন ছিল। অডিও ইন্ডাস্ট্রিতেও আপনি সমান তালে কাজ করেছেন। অডিওতে এবং টিভিতে আমি অনেক পরে গিয়েছি 94 এর দিকে। আবার জিঙ্গেলেও কাজ করা হয়েছে অনেক অনেক। আর সিঙ্গেল সোলো তো আপনার যেই অ্যালবাম আকারে যেগুলো প্রকাশিত হয়েছে সেটা কত হবে? আনুমানিক 300-র উপরে তো হবেই। না, সিঙ্গেল 300 না, সিঙ্গেল অনেক কম, মানে 28-29টার মতো সিঙ্গেল, আর ডুয়েট মিক্স অ্যালবাম 160-70টার মতো এরকম আছে। এভরি মান্থ আমরা 2টা করে রিমিক্স করতাম আমি আর পলাশ। হ্যাঁ, গানের যে সেই সময়টা ছিল একেবারে স্বর্ণযুগ বলা যেতে পারে, যে কোনো একটা উৎসব মানেই কোনো সিঙ্গারের অডিও অ্যালবাম বের হবে এবং সেটার জন্য মানুষ মুখিয়ে ওই থাকতো। উৎসবটা কিন্তু এখন আর নাই। হ্যাঁ, বিকজ অডিও মানে কোম্পানিগুলো একদম আর এখন আগের মতো মানে বিজনেস করতে পারছে না। মিস করেন সেই সময়? অনেক মিস করি। যেমন একটা সময় ঈদ আসলে আমরা শিল্পীরা সবাই পাগল থাকতাম, কার গান, কার অ্যালবাম কয়টা বের হবে, কার গান কয়টা বের হবে, এগুলি নিয়ে ব্যস্ত থাকতাম। সো ওই জিনিসটা এখন আর নাই। এখন 1-2টা করে গান করে অনলাইনে দিতে হয়, বা ঠিক সময় মতো দেওয়াও হয় না অনেক সময়। হ্যাঁ, যার যার পেজ, অনলাইন ইউটিউব চ্যানেল, এগুলোতে এতে একদিক ভালো যে গানটা সবার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, আবার তাড়াতাড়ি চলেও যায়, নতুন আরো একটি গান চলে আসে। তাড়াতাড়ি চলে যায় মানে ভালো গান হলে তো থাকবে না। আগের গান মানে অনেক তোমার পুরনো গানগুলা আমরাও গিয়ে আসছি, আমাদের পরের 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 জেনারেশন সবাই গাচ্ছে কিন্তু। হ্যাঁ, এখনকার গান কিন্তু খুব কম গায়। এই যে রিয়েলিটি শোগুলি দেখি, আমি অনেকগুলোতে জাজমেন্ট করেছি, শোগুলিতে যে দেখি সবাই কিন্তু পুরোনো দিনের আগের গানই গায়। আপনি যখন দেখেন যে আপনার এত শ্রোতাপ্রিয় গান আছে এবং সেই গানগুলো নতুনদের কণ্ঠে আপনি শুনতে পারছেন, তখন কেমন লাগে? ভীষণ ভালো লাগে। মানে সামটাইমস মনে তো আমার চেয়ে ভালো গাইছে এরকম। আমার অনেক ভালো লাগে। এবং নতুনরা যখন ভালো গান গায়, নতুন অনেক শিল্পী আছে এখন, নতুন নতুন ছেলেমেয়েরা খুব ভালো গাচ্ছে, আমার অনেক ভালো লাগে। তো সকলের প্রতি, নতুনদের সবার প্রতি আমি বলবো যে গান তো অ্যাকচুয়ালি গুরুমুখী বিদ্যা, গান শিখতে হবে। বেসিকটা যদি একটা শিল্পীর ভালো থাকে, অনেক দিন গান করে যেতে পারবে। জি আপা, আপনি যে শাস্ত্রীয় সঙ্গীতের কথা বলছিলেন, এই শাস্ত্রীয় সঙ্গীত আপনি অনেকগুলো বছর ধরে শিখেছেন এবং এমন কোনো ধরনের গান নেই যেখানে আসলে আপনার দখল নেই, কিন্তু আমরা আপনাকে বিভিন্ন রকমের গানে আসলে পাইনি। মানে চলচ্চিত্রের গানের কথা যদি বলি, খুব লিমিটেড কিছু গানের মধ্যে পেয়েছি, ধরনের ক্ষেত্রে আমি বলছি। সেটা হ্যাঁ, মানে চলচ্চিত্রে একটু ফার্স্ট গান, হই হুল্লা গান আমাকে দিয়ে গাওয়ানো হয়েছে বেশি, বাট আমি একটু রাগ প্রধান গান, একটু সুরের গান গাইতে পছন্দ করি পার্সোনালি আর কি। আমার এই ধরনের গান আমার ভালো লাগে। সিনেমায় কেন জানি না, আমার ব্যাড লাক হয়তো বা, যে সব সময় খুব ধুমধারাক্কা হই হুল্লা গান আমাকে দিয়ে, এবং খুব হাই স্কেলের গান যেগুলি হতো আমাকে দিয়ে গাওয়ানো হতো, মানে এরকম। এখন নিশ্চয়ই সেটা নিয়ে আফসোস কিছুটা কাজ করে। হ্যাঁ, অনেক মানে কষ্ট লাগে, খারাপ লাগে, মন খারাপ হয় যে ওনারা তো আমাকে দিয়ে একটু মানে ভালো গানও গাওয়াইতে পারতো, বাট আমি যে ধরনের গান মানে পছন্দ করি আর কি, কিছু করার নাই। জীবনের কোনো এই যে আপনি এতগুলো চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন এবং প্রায় আনুমানিক 1300 গান তো হবেই চলচ্চিত্রের জন্য, বা আরো বেশি হবে, 1500 আনুমানিক হতে পারে। এর মধ্যে যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ছোটবেলায় তো জাতীয় পুরস্কার আপনি পেয়েছেন, কিন্তু চলচ্চিত্রের জন্য চলচ্চিত্র জাতীয় পুরস্কার, এটা নিয়ে কোনো আফসোস বা আক্ষেপের জায়গা আছে? আফসোস একসময় ছিল, বাট এখন আর নাই। এখন এই জন্য নাই যে এখন চলচ্চিত্র পুরস্কার যেসব গানে যাদেরকে দেওয়া হয়
তো আমি পাইনি, আমি আলহামদুলিল্লাহ আমি খুশি। আপা একটা গান শুনতে চাই আপনার কণ্ঠে। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে, প্রথম যারে লাগে ভালো যায় না ভোলা কভু তারে, সবার জীবনে প্রেম আসে। এতটুকু থাক আজকে। থাকুক, ভীষণ সুন্দর। আমি যে কখনো সামনে থেকে এই গানটি শুনতে পাবো এটা আমি কখনো ভাবিনি, আমার কাছে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ আপা। অনেক সঙ্গীত শিল্পীকে আমরা দেখেছি যে তারা পরবর্তীতে হয়তো গান লিখেছেন বা নিজে সুর করেছেন, কিন্তু আপনার ক্ষেত্রে কখনোই এটা হয়নি, আপনি শুধু গান গেয়ে গেছেন। আমি এটা কি ইচ্ছাকৃতভাবে? ইচ্ছাকৃতভাবে মানে কি, আমি মনে করি আমি যতদিন গাইতে পারবো, আমার গলায় যতদিন আমার সাথে থাকবে, আমি ততদিন গানই করব, অন্য কিছু চিন্তা করব না। আচ্ছা, তার মানে এই না যে আমি চাইলে যে সুর করতে পারবো না, এটাও ঠিক না। পারবো, হয়তো লিখতে পারবো না, কিন্তু সুর করতে পারবো। হ্যাঁ ওইটা সময় হয়ে ওঠে না, অনেক ধৈর্য লাগে, অনেক হ্যাঁ হ্যাঁ অনেক কিছু ব্যাপার মোটামুটি একটু থাকে। ব্যস্ততা, হ্যাঁ ব্যস্তই থাকতে হয়। পারবো না ঠিক তা না, তবে কোনো গানের স্কুল খোলা, এটা করা, গান ওটা আমার দ্বারা হবে না, অত ধৈর্য নেই, অত ধৈর্য নেই। এখন কি করছেন আপা? এখন কি নিয়ে ব্যস্ত আছেন মূলত? আমি গানের আসার ক্ষেত্রে? পরে একটু স্টেজ প্রোগ্রামগুলি নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তারপরে আমি বৈশাখ, ঈদ, ভ্যালেন্টাইন এগুলোর জন্য গান একটা একটা করে ছাড়বো, এগুলি কমপ্লিট করলাম। আচ্ছা, মানে গানের রেকর্ডিং করা শেষ? হ্যাঁ শেষ। এখন এই যে মিউজিক ভিডিও আকারে গানগুলোকে রিলিজ করতে হয়, এটা কি একটু প্রেশার মনে হয়? যে সাধারণত তো এই ট্রেন্ডটার সাথে মানে একটা পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা গেছি মিউজিক ইন্ডাস্ট্রি। প্রেশার তো একটু লাগেই, তারপরেও কিছু করার নাই, করতে হবে। হ্যাঁ, যেমন শ্রোতাদের কাছে পৌঁছানোর জন্য বা একটু মার্কেটে টিকে থাকার জন্য এগুলো তো দরকার। এখন তো ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে না? সেটাই। এবং একজন শিল্পীর জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে সময় পরিবর্তন হচ্ছে, যুগের সেই সাথে সাথে পরিবর্তনের সাথে পরিবর্তনের নিজেকে সাথে সাথে পরিবর্তন করা। নিজেকে পরিবর্তন করা, তাল মিলিয়ে চলা, এগুলি তো কিছু করার নাই। একটা সময় ছিল যেমন গান শুধু শোনার ব্যাপার ছিল, এখন দেখবার এখন আর গান শোনার বিষয় না, খালি দেখা দেন শোনা, দুটোই আর কি, শুনতে হবে, দেখতে হবে। আচ্ছা, জীবনে এমন কোনো কিছু আছে যেটা আসলে পেতে চান, বা একটা সফলতার একটা নির্দিষ্ট মাত্রা আছে বা নির্দিষ্ট মাপকাঠি আছে যেখানে নিজেকে? এটা সবার ক্ষেত্রে, নট অনলি শিল্পী, এটা সবার ক্ষেত্রে একটা চাহিদা পূরণ হওয়ার সাথে সাথে আরেকটা প্রত্যাশা তৈরি হয়। এরকম শিল্পীদের চাহিদা আমার মনে হয় না কখনো ফুলফিল হয়, চাহিদা থেকেই যায়। সেটাই, আপনার প্রত্যেকটা প্রত্যাশা যেন পূরণ হয়, আমরা সেটাই চাইবো। অনেক অনেক শুভকামনা বরাবরের মতন। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে আরো একটি গান, দুটো লাইন শুনতে চাই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং এনটিভির সকল দর্শক শ্রোতাকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা, এভরিথিং। কি গান শুনবে বলো? তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। যুগে যুগে তোমায় আমি বাসবো ভালো, তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। যুগে যুগে তোমায় আমি বাসবো ভালো, তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। এক জনমে ভালোবেসে ভরবে না তো আমার মন, আমি তোমার চাঁদ, তুমি চাঁদেরই আলো। যুগে যুগে তোমায় আমি বাসবো ভালো। আমার গান শুনে আমি বুঝতে পারছি একটু গলাটা একটু বসা আছে। যুগে যুগে এভাবেই ভালোবাসা পেয়ে যান, চাঁদের আলো ছড়াতে থাকুন, মুগ্ধতা সবসময় থাকবে। ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।